আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে লাইট বা আলো। ক্লাস 7 এর আলো চ্যাপ্টারটা আমরা স্টার্ট করব। তার প্রথমেই আমাদের জানতে হবে আলো কি, ঠিক আছে? এই সম্বন্ধে একটা ধারণা থাকা আমাদের দরকার। তাহলে দেখো, আলো হচ্ছে এক ধরনের শক্তি যা কি করে না আমাদেরকে কোনো কিছু দেখতে সাহায্য করে। কি বললাম? ধরো একটা অন্ধকার ঘরে তুমি ঢুকে পড়লে, কিছু দেখতে পাবে, কিছু দেখতে পাবে না। একটা টর্চ লাইট জ্বাললে, একটা বাতি জ্বাললে দেখে সবকিছু দেখতে পাচ্ছ। তাহলে আলো এক ধরনের শক্তি, এই কথাটা লিখতেই হবে কিন্তু, যা আমাদেরকে দেখতে সাহায্য করে। বোঝা গেল? এবার আলোর উৎস মানে আলো আমরা কোথা থেকে পাই, এইভাবে যদি ভাগ করি তাহলে দুটো ভাগ পাওয়া যাবে, ঠিক আছে? উৎস, দেখো যারা নিজেরা আলো দিতে পারে, ঠিক আছে, সেরকম একটা উৎস হবে। যেমন ধরো সূর্য, নক্ষত্র, এরা কি, এদের নিজেদের আলো আছে, এরা নিজেরা আলো দিতে পারে। আর একটা কি, যারা অন্যের আলোয় আলোকিত হয়, ঠিক আছে? ধরো কি লিখতে পারি, চাঁদ, আয়না। এবার তুমি বলবে টর্চ লাইট, টর্চ লাইটটা তাহলে কি হবে? ও তো অন্যের আলোয় আলোকিত নয়, কিন্তু দেখো ওটা কিন্তু একটা ব্যাটারি দিয়ে চলছে, একটা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দিয়ে চলছে। বোঝা গেল? তাহলে উৎস অনুসারে আলোকে দুভাগে ভাগ করা যায়, স্ব-উৎস আর অন্যের আলোয় যারা আলোকিত হয়, ঠিক আছে? এইবার আমরা দেখব আলোর মাধ্যম, যে মাধ্যম দিয়ে আলো ছড়ায়, ঠিক আছে? মাধ্যম অনুসারে আলোকে আবার তিন ভাগে, মানে আলোকে নয়, আলোর মাধ্যমকে তিন ভাগে ভাগ করা হয়। আলোর মাধ্যম, একটা কাঁচ রাখলাম, এটা কি, এটা হচ্ছে কাঁচ। একটা কাঠ রাখলাম, এটা কি, এটা হচ্ছে কাঠ। আর একটা ধরো বাটার পেপার রাখলাম বা সেলোফিন পেপার রাখলাম। এইবার এই কাঁচের ওপারে একটা বাতি রেখে দিলাম, এপার থেকে দেখতে পাচ্ছি। কাঠের উপরেও একটা বাতি রাখা আছে, কিন্তু আমরা এপার থেকে দেখতে পাচ্ছি না, কল্পনা করে নিতে হচ্ছে। আর বাটার পেপারের উপরে একটা বাতি রাখা আছে, হালকা দেখা যাচ্ছে, আলোটা হালকা দেখা যাচ্ছে। তাহলে দেখো, কাঁচের ক্ষেত্রে স্পষ্ট, কাঠের ক্ষেত্রে একদম নয়, আর বাটার পেপারের ক্ষেত্রে ঈষৎ। তাহলে এটাকে কি বলবো? এটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম, এটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যম, আর এটা হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। বোঝা গেল? তাহলে তিন ধরনের মাধ্যম, কি কি? স্বচ্ছ, অস্বচ্ছ আর ঈষৎ স্বচ্ছ। এইবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে আলো কিভাবে যায়। আলোর মাধ্যম তো দেখলাম, এবার আলো সেই মাধ্যম দিয়ে কিভাবে যায় সেটা আমরা দেখবো। একটা ছোট্ট এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা জিনিসটা দেখব। প্রত্যেকের ঘরেতেই টিউব আছে, নিশ্চয়ই আছে, আর পাইপ আছে। তাহলে এক কাজ করবে, একটা বাতি জ্বালাবে, একটা বাতিকে জ্বালালে, ঠিক আছে? এইবার এই যে আলোটা, সেটা একটা বাঁকা টিউবের মাধ্যম দিয়ে পাস করা হবে। এইখানে রাখো চোখ, ঠিক আছে? আবার এই একই মোমবাতি আলোটাকে সোজা একটা পাইপ দিয়ে পাস করা, এইখানে রাখো চোখ। বোঝা গেল? দেখবে এইখানেতে আলোটাকে তোমরা সোজা দেখতে পাবে, এইখানে কিন্তু দেখতে পাবে না। এখানে দেখতে পাবে আর এখানে দেখতে পাবে না। এর থেকে আমরা কি বুঝতে পারি? যে আলো সবসময় স্ট্রেট লাইন মানে সরল রেখায় যায়। ধরো এখানে গেলে কি হবে, ব্যাপারটা এই আটকে গেল, আর যে এই জায়গাটা দিয়ে আর আলো গেল না, যার জন্য আমি কিছু দেখতে পাচ্ছি না। তাহলে কি, এখান থেকে আমরা কি উপসংহারে এলাম? আলো সর্বদা
সরল রেখায় যায়। বুঝে গেল? এইবার দেখো, এবার আমরা, এটা তো গেল আলোর কিছু ধর্ম, এবার আমরা আসছি আলোক রশ্মি। আলোক রশ্মি কি ধরনের হয় সেই ব্যাপারগুলো নিয়ে। ধরো একটা বিন্দু উৎস, এখান থেকে আলো কিভাবে ছড়াতে পারে? এইভাবে ছড়াতে পারে। একটা বিন্দু উৎস থেকে আলো কিভাবে ছড়াতে পারে? এইভাবে ছড়াতে পারে। আর কি হতে পারে না, একটা বিন্দুতে কি আলো মিশে যেতে পারে। অনেক আলোক রশ্মি গিয়ে একটা বিন্দুতে গিয়ে মিশে গেল, এরকম হতে পারে। মানে এটা বিন্দুটাকে আমি একটু বড় করে দেখাচ্ছি। তাহলে দেখো, এই যে আলোক রশ্মিগুলো কি হচ্ছে না, একটা জায়গা থেকে ছড়িয়ে পড়ছে। এই আলোক রশ্মিগুলো কি হচ্ছে না, সমান্তরাল ভাবে যাচ্ছে। আর এই আলোক রশ্মিগুলো কি হচ্ছে না, একটা জায়গায় এসে মিলিত হয়ে যাচ্ছে। বুঝে গেল? তাহলে এইগুলোকে কি বলবো? সমান, এটা হচ্ছে রশ্মি, সমান্তরাল রশ্মি, বা ইংরেজিতে যেটাকে বলা হয় সমান্তরালের ইংরেজি কথা হচ্ছে প্যারালাল। ঠিক আছে, প্যারালাল রশ্মির ইংরেজি কথা হচ্ছে রে, প্যারালাল রে। আচ্ছা, এইটাকে কি বলবো? অপসারী রশ্মি। অপসারী মানে, অপসারীর ইংরেজি কথা হচ্ছে ডাইভারজেন্ট, মানে যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যাচ্ছে, ডাইভারজেন্ট রে। আর এইটাকে কি বলবো? অভিসারী রশ্মি। দেখো, তোমরা বাংলাটা জানার সাথে সাথে ইংরেজিটাও জানবে, তাহলে কিন্তু পরবর্তী সময় তোমাদের সুবিধা হবে। তাহলে অভিসারী রশ্মির ইংরেজি কথা কি? কনভার্জেন্ট রে। তাহলে বোঝা গেল রশ্মি ক ধরনের। তাহলে রশ্মি তিন ধরনের, কি হচ্ছে? একটা হচ্ছে অপসারী, একটা হচ্ছে সমান্তরাল, আর একটা হচ্ছে অভিসারী। এইবার আমরা যেটা আসি সেটা হচ্ছে যে আলোর রশ্মি ক ধরনের এবং আলো কিভাবে যায়, মানে সরল রেখায় আলোর যে অবস্থান, এইটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট আছে, এবং সেই এক্সপেরিমেন্ট একটা আমরা প্রুফ আছে, সেটা আমরা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। দেখো, পিন হোল ক্যামেরা বা সূচি ছিদ্র ক্যামেরার একটা এক্সপেরিমেন্ট আছে। কি হয় সেখানে না, একটা ক্যামেরা এরকম ভাবে নেওয়া হয়েছে যাতে একটা ছোট্ট বিন্দুর মতো একটা ছিদ্র করা আছে, এবং এর শেষ প্রান্তে আছে স্ক্রিন বা পর্দা। এটা হচ্ছে পর্দা। আচ্ছা, এখানটা লিখবো না, এখানটা আবার ছবিটা দেখাবো। এটা হচ্ছে পর্দা, ঠিক আছে? এবার দেখো, এখানে একটা দূরত্বে একটা ধরো বাতিকে আমি জ্বালিয়ে রেখেছি। ধরো এইরকম হচ্ছে আমার বাতির শিখাটা। এবার আলো কি হবে? আলো সবসময় সরল রেখায় যাবে, আর এই সূচি ছিদ্রের মধ্যে দিয়ে আলোটা পাস করবে। তাহলে কিরকম ধারা জিনিসটা হবে দেখো। এবার দেখো, এই যে আলোর যে প্রতিবিম্বটা পেলাম সেটা কি হয়ে গেল? উল্টো। একটু শেড করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে একটা সূচি ছিদ্র ক্যামেরা দিয়ে আমরা কি দেখলাম না, আলোর যে প্রতিবিম্বটা পেলাম সেটা হয়ে গেল উল্টো। কিসের জন্য না, আলো সরল রেখায় যায়, আর দেখো অভিসারী এখানে হয়ে গেল অপসারী। বোঝা গেল? আচ্ছা, তাহলে তোমাদের নিশ্চয়ই যদি এই সূচি ছিদ্র ক্যামেরার কর্মপ্রণালী লিখতে বলে তোমরা লিখতে পারবে, এই ডায়াগ্রামটা দেবে। আর একটা জিনিস বলার, সেটা হচ্ছে আলোর চ্যাপ্টারের সব জায়গায় কিন্তু অ্যারো মাস্ট। আলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে অ্যারো দিয়ে না বোঝালে কিন্তু নাম্বার কাটা যাবে। বোঝা গেল? আচ্ছা, এইবার আমরা যে জিনিসটা আসবো সেটা হচ্ছে ছায়া। ছায়ার পর আসবো প্রতিবিম্বে। তাহলে ছায়া কাকে বলবো? আলো নিয়ে তো আমরা এত কিছু বললাম, ছায়া কাকে বলবো?
ধরো একটা অন্ধকার ঘর, সেখানে সবই কালো, কোনো কিছুই তুমি দেখতে পাচ্ছ না, রং বুঝতে পারছো না, কোথায় কি আছে দেখতে পাচ্ছ না। সেখানে একটা আলো জ্বালবে, এবার দেখি সবকিছু দেখতে পাচ্ছ, কিন্তু দেখা গেল আলোটা যেখানে যেখানে গাঢ় হচ্ছে তার পিছনে কোথাও একটা ছায়ার সৃষ্টি হচ্ছে। মানে একটু সহজ করে যদি আমরা বলি ব্যাপারটা এরকম, যে এটা যদি আমাদের ধরি এটা টর্চ লাইট, এটা যদি আলো হয়, এই আলোর পথে যদি কোনো কিছু বাধা সৃষ্টি করে, ধরো এরকম একটা কিছু আছে, আলোর পথে যদি কোনো কিছু বাধা সৃষ্টি করে, বিশেষ করে যদি অস্বচ্ছ হয়, তাহলে যদি পিছনে একটা পর্দা ধরি আমরা, সেই পর্দাতে তার ছায়া দেখতে পাওয়া যায়। আলোর পথে যখন কোনো কিছু বাধা সৃষ্টি করে তখন তার পিছনে একটা ছায়ার সৃষ্টি হয়। এটা হচ্ছে বস্তু, আর এটা হচ্ছে বস্তুর ছায়া, আর এটা কি, এটা হচ্ছে পর্দা। বোঝা গেল? এইবার ছায়া কত ধরনের হয় দেখো, সেটা আমি আর একটা এক্সপেরিমেন্ট, একটা ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। ছায়া কত ধরনের? প্রচ্ছায়া আর উপচ্ছায়া। প্রচ্ছায়া কাকে বলবো আর উপচ্ছায়া কাকে বলবো, তাই তো? এবার দেখো ছবিটা আঁকছি। এখানে ধরো আমার পর্দা বা দেওয়াল কিছু একটা আছে, দেখবে যখন কোনো ছায়ার সৃষ্টি হয়, একটা জায়গা থেকে খুব ঘন অন্ধকার, একটা জায়গা হালকা, তাহলে এই যে ঘন অন্ধকার যে জায়গাটা, এটাকে আমরা বলবো প্রচ্ছায়া, আর এইটাকে বলবো উপচ্ছায়া। বুঝা গেল? যেটা একদম ঘন জায়গা, একটা ছায়া কি হয় হচ্ছে ব্যাপারটা, যখন পুরো আলোটা এসে অভিসারী রশ্মিতে পরিণত হচ্ছে তখন সেখানে তৈরি হচ্ছে প্রচ্ছায়া, আর যখন অপসারী রশ্মি হচ্ছে তখন সেখানে হচ্ছে উপচ্ছায়া। তার একই সাথে থাকছে তারা। এইবার দেখো এই প্রচ্ছায়া উপচ্ছায়া গঠন নিয়ে একটা প্রশ্ন পড়ে, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। সেটা হচ্ছে পাখি বা এরোপ্লেন যখন আমাদের মাথার উপর দিয়ে উড়ে যায় তখন তার ছায়া আমরা দেখতে পাই না কেন? প্রশ্নটা বোঝো। পাখি বা এরোপ্লেন, ধরো এই এরোপ্লেন না হলেও ধরে নাও, এখন এরোপ্লেনই বলো বা পাখি যাই বলো, তারা উড়ে গেলে আমরা তাদের ছায়া দেখতে পাই না কেন? দেখো এটা আমি ছবির মাধ্যমে তোমাদেরকে উত্তরটা বোঝাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। ধরো এই হচ্ছে সূর্য, অনেক উপরে আছে, তার নিচে রয়েছে ধরো পাখি রয়েছে। ধরো এই হচ্ছে মাটি বা ছাদ বা যা খুশি বলো। তাহলে দেখো এর যে প্রচ্ছায়াটা সৃষ্টি হচ্ছে সেটা আদতে একটা বিন্দুতে পরিণত হচ্ছে, আর এর যে উপচ্ছায়াটা সৃষ্টি হচ্ছে, যেহেতু এটা অনেক উঁচু দিয়ে উঠছে, তাহলে তার যে উপচ্ছায়াটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে অনেক বড়। তাহলে দেখো প্রচ্ছায়াটা হচ্ছে একটা বিন্দু, কি বিন্দু নয় অনেক সময়, আর উপচ্ছায়াটা হচ্ছে অনেক বড়। যত উপচ্ছায়া বাড়বে তত তার কি হবে, তত তার গাঢ়ত্বটা, মানে যে রঙের গাঢ়ত্বটা সেটা কমতে থাকবে। তাহলে দেখো উপচ্ছায়াটা বেড়ে যাচ্ছে আর প্রচ্ছায়াটা একদম ছোট হয়ে যাচ্ছে, যার জন্য পাখি বা এরোপ্লেন উড়ে গেলে তার ছায়াটা পড়লেও আমরা বুঝতে পারি না।
এই প্রশ্নটা অনেক সময় তোমাদের পড়ে, তো একটুখানি বুদ্ধি খাটিয়ে এটা লিখবে, ছবিটা এঁকে দেখিয়ে দেবে। আচ্ছা, এরপর তোমাদের যে টপিকটা আমি পড়াবো সেটা হচ্ছে প্রতিবিম্ব। না, তার আগে পড়িয়ে দিই। আচ্ছা ঠিক আছে, প্রতিবিম্বটা বলে দিই এটা করছি। আচ্ছা, প্রচ্ছায়া আর উপচ্ছায়ার ইংরেজি কথাটা বলে দিই। প্রচ্ছায়ার ইংরেজি হচ্ছে আমরা, আর উপচ্ছায়ার ইংরেজি কথা হচ্ছে পেনামরা। ঠিক আছে, প্রচ্ছায়া হচ্ছে আমরা, উপচ্ছায়া হচ্ছে পেনামরা। প্রতিবিম্ব বলার আগে যেটা আসি সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিক এবং প্রায় প্রত্যেক পরীক্ষাতেই পড়ে থাকে, সেটা হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন। প্রতিফলন কথাটার মানে কি? প্রতিফলন কথাটার মানে হচ্ছে কোনো কিছুতে ধাক্কা লেগে ফেরত আসা। একটা ছোট্ট প্রশ্ন করি তোমাদের এর মাঝখানে, প্রতিফলন কি শুধু আলোরই হয়? ধরো মানে এখানে একটা টর্চ লাইট রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, তো সেই আয়নাতে লেগে আলোটা ফেরত এলো, প্রতিফলন হলো। তা আমার কথা হচ্ছে প্রতিফলন কি শুধুমাত্র আলোরই হয়, আর অন্য কিছু জিনিসে কোনো জিনিসের প্রতিফলন হবে না? হ্যাঁ, তুমি বলবে যে স্যার আমি একটা বলকে ছুড়ে দিলাম, সেই বলটা ড্রপ খেয়ে আমার গায়ে চললো, তাহলে সেটা কি প্রতিফলন? না, সেটাকে প্রতিফলন বলবো না। সেটা তুমি একটা ক্রিয়া করেছো, তার প্রতিক্রিয়া পেয়েছো। দেখো, যদি কখনো পাহাড়ের দিকে ঘুরতে যাও বা খুব বড় ফাঁকা টানেলের দিকে যাও বা বড় হল ঘরে যাও, দেখবে তোমরা যখন কথা বলবে সেই কথাটা না তোমাদের কানে আবার ফেরত আসবে, যেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি ইকো। তাহলে সেখানে কি হচ্ছে না, তোমার যে সাউন্ডটা, তোমার যে কথাটা, সেইটা আবার ধাক্কা খেয়ে ফেরত আসছে। দেখো, আলোর শুধু নয়, সাউন্ডেরও প্রতিফলন হচ্ছে, শব্দেরও প্রতিফলন হচ্ছে। যাই হোক, ওটা অন্য টপিক, আমরা অন্য সব চ্যাপ্টারে বলবো। তা আলোর প্রতিফলন আমরা এখন পড়বো। এই আলোর প্রতিফলনের দুটো সূত্র আছে, ঠিক আছে? কি কি সেগুলো আগে ছবিটা আঁকি, তারপর বলছি। এটা হচ্ছে প্রতিফলন তল, প্রতিফলন তল, ঠিক আছে? এই তলের সাথে 90 ডিগ্রি কোণ করবে। কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণ করে যেটা থাকে সেটাকে বলা হয় নরমাল, এন। আচ্ছা, দেখো আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় অ্যারো দিচ্ছি। যে রশ্মিটা আসছে, আগত রশ্মিকে আমরা বলবো আই। অ্যাকচুয়ালি আগত রশ্মির ইংরেজি কথা হচ্ছে ইনসিডেন্ট রে, আমি লিখে দেবো। আর যে রশ্মিটা প্রতিফলন হয়ে বেরিয়ে যাচ্ছে তাকে আমরা বলবো আর, মানে রিফ্লেক্টেড রে। প্রতিফলনের ইংরেজি কথা কি? রিফ্লেকশন। প্রতিফলনের ইংরেজি কথা হচ্ছে রিফ্লেকশন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আগত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এবার এদের মাঝখানে যে এই কোণটা সৃষ্টি হচ্ছে অ্যাঙ্গেল আই, আর এই যে কোণটা সৃষ্টি হচ্ছে অ্যাঙ্গেল আর, এইগুলোকে নিয়ে একটা সূত্র আছে। আচ্ছা, এই বিন্দুতে যেখানে নরমাল আই আর আর একসাথে আছে সেই বিন্দুটাকে বলা হচ্ছে ও, প্রতিফলন বিন্দু। তাহলে দেখো, দুটো সূত্র আছে আলোর প্রতিফলনের। কি কি? একটা হচ্ছে প্রতিফলন, আমি ভাষাটা লিখছি না, আমি শুধু এটা টার্মটা লিখে দিচ্ছি। অ্যাঙ্গেল আই ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর। তার মানে এই যে কোণটা তৈরি হচ্ছে, আগত রশ্মির যে কোণটা তৈরি হচ্ছে, এই কোণটা আর প্রতিফলিত রশ্মির যে কোণটা তৈরি হচ্ছে, এইগুলো সবসময় সমান থাকবে। মানে ঠিক যেভাবে আসবে সেইভাবে বেরিয়ে যাবে, সমান কোণ করে। কার সাথে? নরমালের সাথে। কখনো কিন্তু আমরা তলের সাথে কোণ ধরবো না, তাহলে কিন্তু হিসাবে ভুল হয়ে যাবে। একটা খুব ট্রিকি কোশ্চেন দেয়, এটা পড়ানোর পর আমি বলছি। তাহলে কি হলো, নরমালের সাথে সবসময় আমরা কোণটা ধরবো, আগত রশ্মির কোণ আর প্রতিফলিত রশ্মির কোণ দুটো সবসময় এক হবে। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে আগত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং নরমাল, আগত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং নরমাল, এই তিনটে একই তল, ধরো তলটাকে আমরা বলছি এস, একই তলে একই বিন্দুতে অবস্থান করবে। কি বললাম? আই আর আর এন, মানে আগত রশ্মি, নরমাল আর প্রতিফলিত রশ্মি, এই তিনটে একই তলে একই বিন্দুতে অবস্থান করবে। বিন্দুটাকে আমরা কি বলবো? প্রতিফলন বিন্দু। ও, তাহলে এবার আই আর আর এগুলো কি কি লেখা হচ্ছে সেগুলো বলে দিই। আই মানে হচ্ছে আগত রশ্মি,
মানে যে রশ্মিটা আসছে, ঠিক আছে। আচ্ছা, আর মানে হচ্ছে প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। এদের ইংরেজি কথা কি বললাম? ইনসিডেন্ট, ইনসিডেন্ট। আর রশ্মি ইংরেজি মানে জানো রে, প্রতিফলিত মানে রিফ্লেক্টেড, রিফ্লেক্টেড। বোঝা গেল? বেশ, এইবার আমরা দেখব আলোর প্রতিফলন ক ধরনের, এটা আমরা এবার দেখব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই আলোর প্রতিফলনের সূত্রাবলী কিন্তু লিখতে দেয় এবং সবসময় সেক্ষেত্রে তোমাদেরকে ছবি এঁকে এই দুটো সূত্র ভাষায় লিখতে হবে। এবং একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আলোর চ্যাপ্টারের ক্ষেত্রে সবসময় অ্যারোটাকে কিন্তু দিতে হবে, কোন দিক থেকে কোন দিকে আলো যাচ্ছে, কিভাবে আগত রশ্মি আসছে, কিভাবে প্রতিফলন হচ্ছে, এই জন্য অ্যারোটাকে কিন্তু মাস্ট, ঠিক আছে। এবার প্রতিফলন দু প্রকারের, কি কি? একটাকে বলা হয় রেগুলার রিফ্লেকশন, একটাকে বলা হয় ইরেগুলার। আলোর প্রতিফলন যেটা বলছিলাম সেটা হচ্ছে আলোর প্রতিফলন হচ্ছে দু ধরনের, কি কি? একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে ইরেগুলার, বা আরেকটা কথা লেখা যায় সেটা হচ্ছে ডিফিউজড। ইংরেজিটা লিখে আমি বাংলাগুলো লিখি। নিয়মিত, ইরেগুলার মানে হচ্ছে অনিয়মিত, আর ডিফিউজ মানে হচ্ছে বিক্ষিপ্ত। ছবিটাকে বোঝালেই তোমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে নিয়মিত আর অনিয়মিত প্রতিফলনটা কিরকম। কারণ নিয়মিত প্রতিফলন মানে একটা স্মুথ সারফেস, আলো এই এলো এই বেরিয়ে গেল, তাতে লস অফ রিফ্লেকশন মানে প্রতিফলনের সূত্রাবলী খুব ঠিকঠাকভাবে মেনটেন হলো, এটা হয়ে গেল নিয়মিত প্রতিফলন। অনিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে কি হচ্ছে, তলটা এবড়ো খেবড়ো আঁকা বাঁকা। তাহলে দেখো আলো আসছে বেরিয়ে যাচ্ছে, আবার একটা জায়গায় আলো আসছে এইভাবে ছিটকে এইদিকে চলে আসছে, আবার দেখো আলো আসছে এই দিকে বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখো আপতিত রশ্মিগুলো কিন্তু সব দেখো সমানভাবে এলো, কিন্তু প্রতিফলিত রশ্মিগুলো সব হয়ে গেল গন্ডগোল, একটা চলে গেল এইদিকে, একটা চলে গেল সোজা, একটা চলে গেল এদিকে। তাহলে কি হচ্ছে, এই যে বিক্ষিপ্ত আচরণ, এর জন্য এটাকে বলা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন। এই নিয়মিত প্রতিফলনের উদাহরণ কি? আয়না, কাঁচ। অনিয়মিত প্রতিফলনের উদাহরণ কি? খসখসে জায়গা, দেওয়াল, ঠিক আছে। তাহলে দেখো এটা নিয়ে একটা প্রশ্ন আছে যে সিনেমা হলে পর্দাটা কেন খসখসে বা সুতির কাপড় বা মানে স্মুথ নয়, রাফ, খসখসে কাপড় দিয়ে কেন তৈরি করা হয়? দেখো এই হচ্ছে সিনেমা হলের পর্দা। কি হয় না, এরকম একটা জায়গা থেকে প্রজেক্টরে সিনেমাটা পর্দার উপর ফেলা হয়, সেখান থেকে সেটা সবার কাছ অবধি ছড়িয়ে যায়। ধরো এইগুলো হচ্ছে দর্শক আসন, ঠিক আছে। এইবার ধরো যদি এটা খসখসে পর্দা না হয়, যদি শুধু স্মুথ হতো, তাহলে কি হতো না, শুধু এইখানে যারা বসে আছে তারা শুধু দেখতে পেত, বাদ বাকি কেউ আর দেখতে পেত না। কিন্তু সেটা কি আমাদের কাম্য? তাই নয়। তাই জন্য সিনেমা হলের পর্দাটাকে একটা খসখসে সাদা পর্দা ব্যবহার করা হয়, যার ফলে বিক্ষিপ্ত প্রতিফলন হয় এবং যার জন্য সবার কাছ পর্যন্ত ছবিটা পৌঁছে যায়, ঠিক আছে। তোমাদের পরীক্ষাতে বিশেষ করে দুটো পার্থক্য খুব পড়ে, ঠিক আছে। আর মানে সেই দুটো পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে যে নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলন, এই পার্থক্যটা পড়ে। আর এরপরে যে টপিকটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্ব কি কি ধরনের হয় সেটা হচ্ছে সদ্বিম্ব আর অসদ্বিম্ব। এই সদ্বিম্ব আর অসদ্বিম্বর মধ্যে পার্থক্য পড়ে। তোমরা কিন্তু এই দুটো পার্থক্য খুব ভালোভাবে পড়বে, তাহলে বোঝা গেল। আচ্ছা, এরপর আমরা এই প্রতিফলনের ফলে যে জিনিসগুলো হয় সেগুলো নিয়ে অনেকখানি আলোচনা করি। এটা হচ্ছে একটি কাঁচ বা আয়না, কিছু জিনিস লিখছি সেগুলোর কিরকম ধারা হয় সেগুলো তোমরা দেখবে। এটা যখন প্রতিফলন হবে তখন এটা কিসের মতো দেখতে লাগবে? এ এর মতো। কিন্তু বিটা যখন প্রতিফলন হবে তখন এটা কি বি এর মতো দেখতে লাগবে? উল্টো লাগবে। সিটার ক্ষেত্রে দেখো উল্টো লাগবে। আবার এমটা দেখো যখন প্রতিফলন হবে এম এর মতো, ওটা যখন প্রতিফলন হবে ও এর মতো, জেডটা দেখো আবার উল্টো লাগবে। মোটামুটি
তাহলে দেখো কিছু কিছু ক্ষেত্রে একই রকম লাগছে, কিছু কিছু ক্ষেত্রে উল্টো উল্টো লাগছে। তাহলে যে যে জিনিসগুলো উল্টে যাচ্ছে, এই যে উল্টে যাওয়ার ঘটনাটা, এটাকে বলা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন। কি বলা হচ্ছে? পার্শ্বীয় পরিবর্তন, বা ইংরেজিতে বললে ল্যাটেরাল ইনভার্সন। ল্যাটেরাল ইনভার্সন। আমি তোমাদেরকে বারবার কেন ইংরেজিগুলো বলছি প্রত্যেকটা জিনিসের, কারণ দেখবে তোমরা যখন বড় হবে তখন ইংরেজি টার্মগুলো তোমরা খুব বেশি পাবে, তাহলে বাংলা আর ইংরেজি দুটো একসাথে জানলে তোমাদের সুবিধা হবে। তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন। এই পার্শ্বীয় পরিবর্তনে একটা খুব প্রশ্ন, মানে বহুল প্রচলিত প্রশ্ন, সেটা বারবার আসে, সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স কথাটি কেন উল্টো করে লেখা থাকে। দেখবে যখন যে কোনো অ্যাম্বুলেন্স তোমরা দেখবে অ্যাম্বুলেন্স কথাটা লেখা থাকে কিন্তু উল্টো ভাবে। কেন লেখা থাকে বলো তো? না, যখন এক অ্যাম্বুলেন্স একটা প্রয়োজনীয় পরিষেবা, তা সেই জন্য যখন অ্যাম্বুলেন্স রাস্তা দিয়ে যায়, তার সামনে যে গাড়ি থাকে তার রিয়ার ভিউ মিররে সে কি দেখতে পায়? অ্যাম্বুলেন্স যে লেখাটা মানে উল্টো ভাবে লেখা থাকে, সেটা পার্শ্ব পরিবর্তন হয়ে সে সোজা ভাবে দেখতে পায়, সহজে বুঝতে পারে এবং তার জন্য রাস্তা ছেড়ে দেয়। এই জন্য অ্যাম্বুলেন্স লেখাটাকে উল্টো ভাবে দেওয়া থাকে এবং এই প্রশ্নটা খুব বারবার পড়ে। আচ্ছা, এই পার্শ্ব পরিবর্তন হয়ে গেল। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে প্রতিবিম্ব। প্রথমে হচ্ছে প্রতিবিম্ব ব্যাপারটা কি, মানে প্রতিবিম্ব মানে কি? প্রতিবিম্ব মানে কিছুই না, একটা বস্তুর হুবহু একটা নকল ছবি পাওয়া, সেটা হচ্ছে প্রতিবিম্ব। ঠিক আছে? কি না, খুব সহজে বললে ধরো একটা আয়না রয়েছে, এখান থেকে তুমি দেখছো, এদিকে একটা ধরো বল রয়েছে, তুমি সেই বলটাকে আয়নার মধ্যে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বস্তু আর এটা হচ্ছে তার প্রতিবিম্ব। বোঝা গেল? এইবার কি ব্যাপারটা হচ্ছে না, ধরো এই হচ্ছে নরমাল, এই 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 এই, যেমন ধরা এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর, সিম্পল। আমাদের পড়েছিলাম প্রতিফলনের সূত্র। এবার এই প্রতিবিম্ব কত ধরনের দেখো, প্রতিবিম্ব হচ্ছে দুই ধরনের। এই যে জিনিসটা বললাম এখানে যে তোমাদের পার্থক্য করবে, সৎবিম্ব এবং অসৎবিম্ব। সৎবিম্ব এবং অসৎবিম্ব, এই দুটো কাদেরকে বলা হবে? সৎবিম্ব বলবো তাদেরকে যাদের ক্ষেত্রে আলোক রশ্মি প্রতিফলন হওয়ার পর প্রকৃতভাবে একে অন্যের সাথে মেশে। কিরকম ধরা ব্যাপার না, ধরো একটা লেন্স, একটা বস্তু আছে, ফোকাস দিয়ে পাস করলো আর এটা সেন্টার দিয়ে পাস করলো, সেন্টার দিয়ে ভালো করে সূত্র। এই একটা লেন্স, এই একটা বস্তু, এটা ফোকাস দিয়ে পাস করলো, এটা সেন্টার দিয়ে পাস করলো। দেখো কোথাও না কোথাও গিয়ে এটা ঠিক মিশে যাবে, এরকম একটা জায়গা। তাহলে দেখো একটা প্রতিবিম্ব গঠন হলো। হ্যাঁ, এবার প্রতিবিম্বর প্রকৃতিটা আলাদা হতে পারে, উল্টো, বড়, সেটা হতে পারে, সেটা কথা। কিন্তু দেখো আলোক রশ্মি কিন্তু প্রকৃতভাবে গিয়ে মিট করলো, এক জায়গায় এসে মিশে গেল, এটা হচ্ছে সৎবিম্ব। এবার অসৎবিম্বর ক্ষেত্রে কি হয়, ধরো এই হচ্ছে একটা আয়না, ঠিক আছে, ধরো এখানে একটা বস্তু আছে, একটা বিন্দু বস্তুই কল্পনা করি, একটা বিন্দু বস্তু আছে। আমরা তাহলে কি হলো, আমরা এখানে ধরো আমাদের চোখটা আছে, এখানে আমরা কি দেখতে পাবো, একটা প্রতিবিম্ব দেখতে পাবো। কিন্তু আসলে প্রতিবিম্বটা কিভাবে গঠন হচ্ছে দেখো, এই দেখো এই যে আলোগুলো প্রতিফলনের পরে কি এক জায়গায় মিশছে কোনোভাবে? কোনোভাবেই মিশছে না। দেখো অপসারী রশ্মি হিসেবে বেরিয়ে যাচ্ছে। এই আলোগুলো যখন পিছন দিকে আমরা টানবো তখন দেখবি এরা একটা জায়গায় গিয়ে ঠিক মিশে যাচ্ছে। তাহলে এখানে কি পিছন দিকে টানতে হচ্ছিল, এখানে প্রকৃতভাবে আলোগুলো আলোর রশ্মিগুলো মিশছিল, যার জন্য একটা কি তৈরি হচ্ছিল, প্রতিবিম্ব তৈরি হচ্ছিল, এটা হচ্ছে সৎবিম্ব। এখানে কি প্রকৃতভাবে মিশছে না, আলোগুলোকে পেছন দিকে আমাদেরকে প্রজেক্ট করতে হচ্ছে, তার ফলে মিশছে, তাহলে এটা হয়ে গেল অসৎবিম্ব। বুঝা গেল? এই সৎবিম্ব অসৎবিম্ব নিয়ে অনেক ছেলে মেয়ের মধ্যে গন্ডগোল হয়, মানে বুঝতে সমস্যা হয়। তোমরা কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে বিম্ব গঠনের ক্ষেত্রে আলোক রশ্মি প্রকৃতভাবে এক অন্যের সাথে মিশে তাকে বলবো সৎবিম্ব, যে বিম্ব গঠনের ক্ষেত্রে আলোক রশ্মি প্রকৃতভাবে মিশে না তাকে বলবো অসৎবিম্ব। এদেরও কিন্তু পার্থক্য পড়ে, তোমরা কিন্তু দেখবে লেন্সের দ্বারা যে প্রতিবিম্ব গঠন হয় সেগুলো সাধারণত সৎবিম্ব হয় ম্যাগনিফাইং গ্লাস ছাড়া। আর আয়নাতে মানে আমাদের যেটা প্লেন মিরর যেটাকে বলবো, ঠিক আছে, সেই আয়নাতে সব সমস্যা সবসময় হয় তোমার
অসৎ বিম্ব। এবার আয়নার মধ্যে গঠিত যে প্রতিবিম্ব তার কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? না বস্তু দূরত্ব সমান হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। সবসময় দেখবে বস্তু যত দূরত্ব হয় প্রতিবিম্ব ঠিক ততটাই দূরত্ব হয়। বস্তুর বেগ মানে বস্তু যে বেগে এগিয়ে আসবে বা পিছিয়ে যাবে প্রতিবিম্বর বেগও সেই বেগে এগিয়ে বা পিছিয়ে যাবে। বস্তুর উচ্চতা প্রতিবিম্বের উচ্চতা সমান। এইগুলো হচ্ছে সরল মানে প্লেন সারফেস বা প্লেন মিররে যেগুলো হয় যে প্রতিবিম্বগুলো গঠন হয় তাদের কিছু বৈশিষ্ট্য, এগুলো তোমরা পড়বে। আচ্ছা, এরপর যে নেক্সট টপিকটা আমরা আসবো সেটা হচ্ছে প্রতিসরণ। আমরা তখন কি পড়ছিলাম? প্রতিফলন। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রতিসরণ। আচ্ছা, আমি এটা বলছি। প্রতিসরণ ব্যাপারটা কি সেটা আগে একটুখানি বুঝে নাও, তাহলে তোমাদের বাদ বাকি জিনিসগুলো পড়তে খুব সুবিধা হবে। আলোর প্রতিসরণ, এর ইংরেজি কথা হচ্ছে রিফ্র্যাকশন। আগেরটা ছিল প্রতিফলন, রিফ্লেকশন, এটা হচ্ছে রিফ্র্যাকশন। ঠিক আছে? কি হয় না, আলো যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে আসে, ধরো এটা হচ্ছে লঘু মাধ্যম মানে এর ঘনত্ব কম, আর এটা হচ্ছে ঘন মাধ্যম, ধরো এটা হচ্ছে নরমাল। আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তখন কি হয়, ধরো এটা তো এইভাবে যাওয়া উচিত, তা না গিয়ে আলোটা কি হয় নরমালের দিকে বেঁকে যায়। আবার যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন ধরো এভাবে যাওয়া উচিত, তা না হয়ে বাইরের দিকে বেরিয়ে যায়। তাহলে কি হচ্ছে, যখন লঘু থেকে ঘন আসছে ভেতর দিকে ঢুকে আসছে, যখন ঘন থেকে লঘু যাচ্ছে তখন বাইরের দিকে চলে যাচ্ছে, মানে নরমালের সাপেক্ষে। এই যে ঘটনাটা ঘটছে এটা কি বলা হচ্ছে? প্রতিসরণ। এবার এই প্রতিসরণের কিছু সূত্র আছে। কি সূত্র আছে সেটা আমরা একটু দেখি। দেখো, আমরা যেমন প্রতিফলনের ক্ষেত্রে কি বলছিলাম যে আপতিত রশ্মিটা হচ্ছে আই আর প্রতিফলিত রশ্মি হচ্ছে আর, এখানে হচ্ছে প্রতিসরিত রশ্মিটা হচ্ছে আর, এখানে হচ্ছে এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর। এবার এদের এই আপতন কোণ কোনটা হবে না নরমালের সাথে যেটা, সেটা হচ্ছে অ্যাঙ্গেল আই, এটা হচ্ছে অ্যাঙ্গেল আই। আর প্রতিসরণ কোণ কোনটা হবে না নরমালের সাথে যে প্রতিসরণ কোণটা তৈরি হচ্ছে এইটা, এইটা। বুঝা গেল? এবার এদের একটা সূত্র আছে। কি সূত্র? একটা নয়, সরি, দুটো সূত্র আছে। কি সূত্র? প্রথমটা হচ্ছে সেই প্রতিফলনের সূত্র মতনই, আই আর ও এন একই তলে, দেখো এই একই তল, একই বিন্দু ও একই তলে ও একই বিন্দুতে অবস্থান করে। এটা একটা সূত্র। আর দ্বিতীয় সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এটার একটা অন্য নামও আছে আমি বলছি। সেটা হচ্ছে অ্যাঙ্গেল আই, আই আপতন কোণ ও প্রতিসরণ কোণের অনুপাত নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে সর্বদা নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে ধ্রুবক। তার মানে কি, মানে ধরো এটা যদি বায়ু মাধ্যম হয় আর এটা যদি জল মাধ্যম হয়, তাহলে এদের যে অ্যাঙ্গেল আই আর অ্যাঙ্গেল আর এর যে অনুপাতটা মানে রেশিওটা, ঠিক আছে, এটার যদি ম্যাথমেটিক্যালি লিখি কি হবে না অ্যাঙ্গেল আই বাই অ্যাঙ্গেল আর ইকুয়ালস টু মিউ, ধ্রুবক। ঠিক আছে, এদের যে রেশিওটা, এই রেশিওটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, একই থাকবে। তার অ্যাঙ্গেল আই এর মান চেঞ্জ হোক বা আর এর মান চেঞ্জ হোক কিছু অসুবিধা নেই, যদি মাধ্যমটা সেম থাকে তাহলে এদের যে অনুপাতটা সেটা সবসময় সেম থাকবে, এটাই বলা হচ্ছে। এবং এই যে দ্বিতীয় যে লটা, এই লটাকে বলা হয় স্নেলের সূত্র। বিজ্ঞানী স্নেল, তার সূত্র বলা হয় স্নেলের সূত্র, বা ইংরেজিতে বললে স্নেলস ল। এটা হচ্ছে প্রতিসরণের সূত্রগুলো। ছবিটা এঁকে তোমরা এই সূত্র দুটো লিখবে। আচ্ছা, নেক্সট আমরা প্রতিসরণ নিয়ে কিছু ঘটনা সেগুলো নিয়ে আলোচনা করি। দেখবে একটা বালতিতে জল রেখে তার মধ্যে যদি কোনো লাঠিকে ডোবাও তাহলে মনে হবে যেন জলের কাছে, জলের ভেতর গিয়ে লাঠিটা ভেঙে গেছে। তার প্রকৃত কারণ কি সেটা আমরা একটুখানি অনুধাবন করি। ধরো এই হচ্ছে বালতি,
এখান থেকে একটা লাঠিকে ডোবানো হয়েছে, ঠিক আছে, এখানে আছে জল। এই জায়গায় আমি একটা নর্মাল আঁকি আর এই জায়গায় আমি একটা নর্মাল আঁকি, এইখানটা। তাহলে বেরিয়েছে কিভাবে, এই আর এটা তো একটা তল, মানে এটা হচ্ছে জল মাধ্যম ঘন, আর এটা হচ্ছে বায়ু মাধ্যম, ঠিক। তাহলে কি হয়েছে, বেরিয়ে এটা বাইরের দিকে চলে গেছে, মানে যাওয়া উচিত এইভাবে, কিন্তু তার আগে বাইরের দিকে চলে গেছে। আর এদিকে কি রয়েছে, এদিকে রয়েছে আমাদের লাঠি। তাহলে যখন কেউ এখান থেকে দেখছে তখন সে কি দেখবে, তখন এই সোজাসুজি সে লাঠিটাকে দেখবে, তার মানে এরকম একটা জায়গা, সে কি দেখবে, লাঠিটা এইভাবে বুঝি ভেঙে গেছে। লাঠিটাকে ঠিক এরকম ধরে দেখতে লাগবে। আবার দেখবে জল ভর্তি যে বালতি, মনে হবে যেন ভেতর দিকে, মানে উপর থেকে দেখলে, ভেতর থেকে দেখলে মনে হবে যেন তার গভীরতাটা কম, ঠিক আছে। সেটার কারণটা কি, একই রকম, ছবিটা আঁকলে বুঝতে পারবে। এই হচ্ছে বালতি, জল, ধরো তোমার এই একটা বিন্দু কল্পনা করি, জল আছে মানে কি, এটা একটা আলাদা মাধ্যম, উপরে একটা আলাদা মাধ্যম। তাহলে আমরা এখান থেকে একটা নর্মাল আঁকি। নর্মাল আঁকা মানে মাধ্যমের যে তলটা, বিভেদন তলটা হবে, সেই তলের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকবে। এই জিনিস তোমাদের আগেও শিখিয়েছি প্রতিফলন করার সময়। তাহলে একটা নর্মাল হয়ে গেল, একটা নর্মাল হয়ে গেল। এবার কি হচ্ছে, এই নর্মাল অবধি এলো, বাইরের দিকে বেঁকে গেল প্রতিসরণের জন্য, এই নর্মাল অবধি এলো, বাইরের দিকে বেঁকে গেল প্রতিসরণের জন্য, আলোক রশ্মি। তাহলে এবার ভাবো, যখন এইখান থেকে বা এখান থেকে কেউ দেখবে, ঠিক আছে, তারা কি দেখবে, তারা এই সোজাসুজি দেখবে। তাহলে মনে কি হবে, যে আদতে বোধহয় এই তলার জায়গাটা হচ্ছে এইখানটা, যার জন্য গভীরতাটা কম হবে। এগুলো হচ্ছে কিছু প্রয়োগমূলক প্রশ্ন থাকে প্রতিসরণ চ্যাপ্টারের উপর। এরপর তোমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণ ও বর্ণালী, ঠিক আছে। আচ্ছা, তার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন বা ইংরেজিতে বললে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ব্যাপারটা কি, ধরো এই হচ্ছে, এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে লঘু মাধ্যম, ঠিক আছে। একটা নরমাল এঁকে নিই। লঘু মাধ্যমে গেলে কি হবে, এই আর একটু কোণটা বাড়াই, দেখবো এইটা দিয়ে চলে যাচ্ছে, মানে মাধ্যম বিভেদন তল দিয়ে চলে যাচ্ছে। তাহলে যে কোণেতে রশ্মি আপতিত হলে প্রতিসরণের পর রশ্মিটা মাধ্যম বিভেদন তল দিয়ে চলে যাচ্ছে তাকে বলবো সংকট কোণ। কি বলবো না, সংকট কোণ, বা ইংরেজি কথা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে যে কোণেতে, মানে যে কোণেতে আপতিত রশ্মি আপতন ঘটলে প্রতিসারিত রশ্মি মাধ্যম বিভেদন তল দিয়ে চলে যাবে তাকে আমরা বলবো সংকট কোণ। এইবার ভাবো, সংকট কোণের থেকে যদি বেশি কোনো কোণ করে আমরা রশ্মি আপতন করি তাহলে কি হবে, এটা ফিরে এদিকে চলে আসবে। এই যে ঘটনাটা ঘটলে, এই ঘটনাটাকে বলা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে কি বলবে তোমরা, সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত রশ্মিকে আপতিত করলে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় সংকট কোণের থেকে বেশি কোণে যদি কোনো রশ্মিকে আপতিত করা হয় তাহলে সেই রশ্মি ফেরত চলে আসে ঘন মাধ্যমে পূর্ণভাবে, তাকে বলা হয় পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। এই ঘটনাটা। এবার আমরা এই চ্যাপ্টারের যে লাস্ট টপিকটা আসবো সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণ ও বর্ণালী। আলোর বিচ্ছুরণ বলতে কি বুঝি না, সূর্যালোকে কি থাকে জানো তো, 7টি রঙের আলো থাকে। আমরা দেখি সাদা আলো, কিন্তু আর তার মধ্যে থাকে 7টা রং। এবার এই 7টা রঙের ভেলোসিটি মানে বেগ কিন্তু আলাদা, ঠিক আছে, কিন্তু তারা যখন একসাথে থাকে তখন বোঝা যায় না। এবার ধরো একটা রকম আলো, তাকে আমরা প্রিজমের মধ্যে দিয়ে পাস করাচ্ছি, বেরোবার সময় কি হয়, প্রিজমের মধ্যে যাওয়ার ফলে কি হলো, আলাদা মাধ্যম হয়ে গেল, যার জন্য আলাদা আলাদা বেগ হওয়ার জন্য 7টা আলাদা আলাদা রঙের আলো ভেঙে যায়। 1 2 3 4 5 6
7। এই 7টা রঙকে যখন আমরা কোনো পর্দায় ফেলবো তখন একটা ব্যান্ড পাবো, 7টা রঙের একটা ব্যান্ড পাবো। 2 3 4 5 6 7, ঠিক আছে? এই যে ব্যান্ডটা পেলাম, এই ব্যান্ডটা কি বলবো? আলোর বর্ণালী। এই ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণ। আর যেটা পেলাম সেটাকে বলবো বর্ণালী। কি কি থাকে রং? ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, বা বাংলায় বললে বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। বোঝা গেল? আচ্ছা, এটা এই আলোর বিচ্ছুরণের যদি কোনো প্রাকৃতিক উদাহরণ তোমাদের দিতে বলা হয় তাহলে তোমরা খুব সহজেই জানো কি সেটা? না, রামধনু ঘটনা। এবার রামধনুর ক্ষেত্রে এই আলোর বিচ্ছুরণটা কোথা থেকে হয়? না, বৃষ্টি হওয়ার পর এই বাতাসের মধ্যে ছোট 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 জলকণা থাকে। এই জলকণাগুলো এই প্রিজমের মতো কাজ করে এবং এই জলকণার মধ্যে দিয়ে যাওয়ার সময় আলোটা ভেঙে যায়। বুঝা গেল?